নিম্ন গতিতে সঞ্চয় কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলি গঠিত হয় সেগুলির একটি তালিকা। প্রথমত আমরা বলবো এক্ষেত্রে প্লাবনভূমির কথা। প্লাবনভূমি কি? দেখো, নদী যখন একেবারে নিম্ন গতিতে পড়ছে সেক্ষেত্রে নদী কিন্তু তার স্রোতের যে ব্রেগ সেটা ক্রমে আরও দুর্বল হয়ে যাচ্ছে এবং তার বেগ থাকছে কম। কিন্তু নদীতে কিন্তু সেই নুড়ি বালি কাঁকড় যা নদীর বোঝা বা নদীর বাহিত সেই ক্ষয়জাত পদার্থ এইগুলি কিন্তু ওই নদীর বুকে সেগুলো আর সেখান থেকে বহন হচ্ছে না, সঞ্চয় কাজ হচ্ছে। তখন নদীর এই সঞ্চয় কার্যের কারণে নদীর গভীরতাটা কমে যাচ্ছে, পুরী ভরাট হয়ে অগভীর হয়ে পড়ছে। অর্থাৎ নদীর যতটুকু জল ধারণ করতে পারতো সেই জল ধারণ ক্ষমতা তার কমে যাচ্ছে। ফলে দীর্ঘদিন ধরে যদি এই পলি সঞ্চয় হয় তাহলে দীর্ঘদিনের এই সঞ্চয়ের কারণে জল ধারণের ক্ষমতাটা দিন দিন কমে যাবে। সেক্ষেত্রে কী হবে, হঠাৎ করে যদি নদীতে বন্যা হয় বা নদীর জল কোনো কারণে যদি বেড়ে যায় তাহলে সেই নদী ওই যতটা পরিমাণ জল ধারণ করতে পারত সেই পরিমাণ জল সে ধারণ করতে পারবে না। তখন সেটা নদীর দুকূল ছাপিয়ে যাবে, আর দুকূল ছাপিয়ে হবে বন্যার সৃষ্টি। এইভাবে বন্যা হলে বন্যার প্রকোপে উপত্যকার যে বিস্তীর্ণ অংশ মানুষ বসতি থাকে সেটা ডুবে যায় এবং ডুবে গিয়ে ওই জলের সাথে মিশ্রিত নুড়ি কাঁকড় বালি পরবর্তীতে থিতিয়ে যায়। যেরকম এক গ্লাস জলের মধ্যে তুমি যদি বালি গোলা জল রেখে দাও বা কাদা গোলা জল, সেটা খানিকক্ষণ দেখবে ওপরে একটা পরিষ্কার জল থাকে আর নিচে থিতিয়ে পড়ে ভারী সেই বস্তু কণাগুলি, ঠিক আছে, কাদা বা পলি কণাগুলি। ঠিক সেই পলি থিতিয়ে যায়, পড়ে একটা পড়ে বা লেয়ার তৈরি করে এবং যখন জল আবার সরে যায় কিন্তু ওই পলি আর আসে না, ফলে সেখানেই জমে যায়। জমে যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে প্লাবন, কারণ প্লাবনের কারণেই তো এই ভূমিটা সৃষ্টি, তাই প্লাবনভূমি। প্লাবনভূমির উদাহরণ বিহারের রাজমহল পাহাড় থেকে এটি লক্ষ্য করা যায়। বিহারের রাজমহল পাহাড় থেকে গঙ্গার গতিপথে এই দুপাশে প্লাবনভূমি বিশেষ লক্ষ্য করা যায়। বা এখানে বলেছে যে অসমের ব্রহ্মপুত্র নদের দুপাশেও প্লাবনভূমি লক্ষ্য করা যায়। প্লাবনভূমির পরবর্তী একটি যা অনেকটা প্লাবনভূমির কারণেই গঠিত হয় সেটা হচ্ছে স্বাভাবিক বাঁধ, যার একটি নাম আছে লিভি। লিভি কি? ঠিক একইভাবে বলি তাহলে বুঝতে পারবে যে মধ্য ও নিম্ন প্রবাহের ঢাল কমে যাওয়ার কারণে নদীগর্ভের পলি ধীরে ধীরে জমাট পায় এবং জমে 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 নদী খাতের সেটা গভীর থেকে অগভীর হয়ে পড়ে। তখন দীর্ঘকাল ওই পলি সঞ্চয়ের কারণে নদীর গর্ভে জলধারণ ক্ষমতা হ্রাস পায়। তখন বন্যার কারণে নদীগর্ভের পার্শ্ববর্তী অঞ্চলগুলি দুকূল ছাপিয়ে বন্যার সৃষ্টি করে। এই বন্যার পলি থিতিয়ে গেলে একটা প্রলেপ পড়ে ভূমিরূপ সৃষ্টি হয়, কিন্তু সেই তটের কিনারে সমান্তরালে পলি বালি গঠিত হয়ে একটু উঁচু ঢিবির মতো হয়। দেখো চিত্রে লক্ষ্য করো, এই যে উঁচু ঢিবির মতো, এই যে ঠিক আছে, এখানে দেখো চিত্রে বোঝানো হয়েছে এই যে উঁচু আকার আছে একটা একটা, এটা হচ্ছে সেই উঁচু ঢিবির মতো হয়, যার দেখতে বাঁধ। অর্থাৎ স্বাভাবিক বা প্রাকৃতিকভাবে এটা সৃষ্ট, ন্যাচারাল, তাই একে বলা হয় স্বাভাবিক বাঁধ বা লিভি। এটা পশ্চিমবঙ্গের ভাগীরথী, হুগলি ও মিশরের নীল, ইতালির পো নদীর কিনারায় স্বাভাবিক বাঁধ গড়ে উঠেছে। তবে লিভির পাশে এই ঢালু স্তূপও আবার দেখা যায়। এই চিত্রটা দিতে পারো অথবা এই চিত্রটা দিতে পারো। এই যে অশ্বক্ষরাকৃতি, এই যে পল্লল ব্যজনী, এই যে প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধ। এবার বলবো নদী দ্বীপ বা চর সম্পর্কে। বারবার বলছি যে নদী তার নিম্ন গতিতে বহন ক্ষমতা হ্রাস পায়, ভূমির ঢাল কমে যায়, জলের গতিবেগও কম হয়, কিন্তু নুড়ি বালি কাঁকড়ের এই বোঝা সে আর বহন করতে পারে না। তাই নদীর নিম্ন গতিতে নদীবাহিত ওই পলি কাঁকড় বালি নদীর মধ্যে সঞ্চিত হয়। নদী খাতে সেটা সঞ্চিত হয়ে যে চরের সৃষ্টি করে তাকে আমরা বলবো নদীচর। নদীচরটা অনেকটা এইরকমই। এখানে আরও চিত্র আছে, তোমরা দেখতে পারো। তারাও একটা চিত্র দেখাচ্ছি, দেখো এই যে নদীচর। তাই নদীচর কাকে বলে? বইতে কি বলেছে দেখো, নদীগর্ভে পলি সঞ্চিত হয়ে সৃষ্ট ভূমিরূপ চর, চর অংশে পলি সঞ্চিত হয়ে জলের উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, তাকে বলে নদী দ্বীপ।
এটা কোথায় দেখা যায়? অসমের ব্রহ্মপুত্র নদীর মাজুলি। এটি কিন্তু ভারতের বৃহত্তম নদীদ্বীপ। আমাজনের মোহনায় অঞ্চলে এরকম একটা নদীদ্বীপ দেখা যায়। ভারতের বৃহত্তম যেমন ব্রহ্মপুত্র নদীর মাজুলি, তেমনি ইলহা দ্য মারাজো, এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ। নদীর নিম্ন প্রবাহে অন্য একটি উল্লেখযোগ্য ভূমিরূপ দেখা যায়, যাকে বলা হয়ে থাকে খাঁড়ি। দেখো, নদীর যেখানে শেষ প্রান্ত, তা নিশ্চয়ই সেই জায়গাটার নাম মোহনা। এই মোহনায় নদী যেখানে অংশে সাগরে মিশবে, সেখানে কিন্তু অনেকটা ফানেল আকৃতি হয়। এই সমুদ্রের দিকটা চওড়া, আর এদিক থেকে নদী প্রবাহিত হয়ে আসছে এবং সমুদ্রের সঙ্গে মিলছে। তাহলে যখন ফানেল আকৃতি হয়, তা নিশ্চয়ই একটা চওড়া ফানেল, তার কাপের মতন। নদী মোহনার এই ফানেল আকৃতি যে এরিয়া, এই যে এলাকাটা, এটা কিন্তু খাঁড়ি। বিপরীত দিক থেকে আসা প্রবল জোয়ারে এই নরম পলিমাটি গঠিত পাড় ভেঙে এইভাবে খাঁড়ি সৃষ্টি হয়। এখান থেকে স্রোত এসে সমুদ্রের ঢেউ এসে এটা ভেঙে ভেঙে আসলে চওড়া করে এরকম একটা ফানেল আকৃতি সৃষ্টি করে। তাছাড়া ভূ আন্দোলনের ফলেও এই খাঁড়ি সৃষ্টি হয়। হিমবাহ সৃষ্ট ফিয়র্ড অংশেও এই খাঁড়ি গঠিত হয়। এই অংশ লক্ষ্য করো, সমুদ্রের জল কী রকম? লবণাক্ত, আর নদীর জল মিষ্টি। এই খাঁড়ি অংশেই কিন্তু মিক্সড ঘটে লবণাক্ত জলের সঙ্গে মিষ্টি জল মেশে। সুন্দরবনের নদীগুলিতে মাতলা, গোসাবা, পিয়ালি ইত্যাদি নদীকে এই খাঁড়ি লক্ষ্য করা যায়। তারপর হচ্ছে টেমস, লাপ্রাটা নদীর খাঁড়ি সবচাইতে অত্যন্ত চওড়া। পশ্চিমবঙ্গের হুগলি নদীতেও কিন্তু এই খাঁড়ি লক্ষ্য করা যায়। নদীর মধ্যগতিতে সৃষ্ট নদীর নিম্নগতিতে সৃষ্ট অন্যতম একটি বিশেষ ভূমিরূপ হল বদ্বীপ। অর্থাৎ নদী প্রবাহের যে শেষ প্রান্তে মোহনায় নদী যেখানে সাগর বা হ্রদে মেশে, সেখানে নদীর বেগ নিশ্চয়ই কম থাকে, কারণ ঢাল কম, জলের গতিবেগ কম, ফলে নদীর বেগ কম। ফলে সেখানে নদীবাহিত কাদা, পলি, বালি স্তরে স্তরে ওই অগভীর মোহনা অংশে সঞ্চিত হয়। তখন আস্তে আস্তে ভরাটপ্রাপ্ত হয় এবং মাত্রাহীন বয়ের মতো, এরকম নয়, এটা তো মাত্রা দেওয়া আছে, মাত্রাহীন বা এইরকম, এই মাত্রাহীন বয়ের মতো বা গ্রিক অক্ষর ডেল্টার মতো ভূমিরূপ সৃষ্টি হয়। একেই বলে বদ্বীপ। আর পৃথিবীর এই অধিকাংশ বড় বড় বদ্বীপ কিন্তু নদীর মোহনায় গঠিত হয়েছে। শুধু ব্যতিক্রম আমাজন ও কঙ্গো নদীর মোহনায়, পৃথিবীর মধ্যে এদের কোনো বদ্বীপ নেই। আর যদি বলা হয় পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি, তাহলে বলবে গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ। এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। আর বদ্বীপ কোথায় গঠিত হয়? সমভূমি প্রবাহে মোহনার নিকট এই বদ্বীপ গঠিত হয়। বদ্বীপ সংক্রান্ত বিষয়ে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি হচ্ছে বিভিন্ন ধরনের বদ্বীপ। বিভিন্ন ধরনের বদ্বীপের শ্রেণীবিভাগে কোনো বইতে 4 রকম দেওয়া আছে, আবার কোনো বইতে 3 রকম দেওয়া আছে। তা আমি টোটালি 4টি বদ্বীপ সম্পর্কেই বলে দিচ্ছি। দেখো, আকৃতি অনুযায়ী বদ্বীপ কিন্তু 4 প্রকার। একটা ধনুক আকৃতি বদ্বীপ, যে বদ্বীপের সমুদ্রমুখী বহিরেখা ধনুকের আকৃতি বিশিষ্ট হয়। এর মধ্যে কোনটা বলতে পারো? এর মধ্যে এইটা হচ্ছে ধনুক আকৃতি বদ্বীপ। ধনুকের মতন অনেকটা এটি দেখতে হয়, তাই একে বলা হচ্ছে যে ধনুক আকৃতি বদ্বীপ। এটি সম্পর্কে আরও কিছু তথ্য দেওয়া যায়। এটা কোথায় দেখা যায়? এখান থেকে বিশেষ প্রশ্ন আছে। মিশরের নীল নদে বা গঙ্গা ব্রহ্মপুত্রেও এই বদ্বীপ লক্ষ্য করা যায়। এই বইটায় কাকে বলে সুন্দরভাবে দিয়েছে দেখো। আর্কয়েট কথাটি এসেছে লাতিন আর্কস বো বা ছোট বা ধনুক থেকে, সেই থেকে নাম হয়েছে আর্কয়েট। তা যেসব নদী সমুদ্রের দিকে ধনুকের মতো বেঁকে থাকে তাকেই বলা হয় ধনুক আকৃতি বদ্বীপ। মেন এটা মনে রাখতে হবে, এটা কোথায় দেখা যায়। তাহলে ধনুক আকৃতি বদ্বীপ যদি বলা হয় কোথায় দেখা যায়, তাহলে বলবে নীল নদের মোহনায় বা গঙ্গা নদীর মোহনায়, গঙ্গা ব্রহ্মপুত্র, নীল নদ অনেকটা আছে। প্রতি বছর এই সমুদ্রের দিকে ধীরে ধীরে এই বদ্বীপ কিন্তু বৃদ্ধি পেতে থাকে। মানে এখানে যে বদ্বীপটা আছে, প্রতি বছরে একটু একটু করে এটা বাড়তে থাকে, এরকম বৃদ্ধি পায়। তাহলে যেহেতু যেটা বৃদ্ধি পায় তাকে বলি আমরা বর্ধনশীল বদ্বীপ।
অন্য একটি বদ্বীপ দেখা যায় যাকে বলে কাসপেট বদ্বীপ, অর্থাৎ নদীর মোহনায় গড়ে ওঠা এই বদ্বীপ সাগরের দিকের অগ্রভাগ সমুদ্রের তরঙ্গের প্রভাবে করাতে দাঁতের মতো হয়ে যায় বেশ তীক্ষ্ণ হয়, তাই একে তীক্ষ্ণাগ্র বদ্বীপ বলে। এই তীক্ষ্ণাগ্র বদ্বীপ সাধারণত স্পেনের এব্রো আর ইতালি তাইবার, তোমাদের এই বইটাই আছে টাইবার নদীতে এটি লক্ষ্য করা যায়। এর আরেকটা নাম করাতে দাঁতের মতো বদ্বীপ, ঠিক আছে। এখানে সেই একটা বদ্বীপের উদাহরণ দেখো, এই যে তাইবার নদীর বদ্বীপ, করাতে দাঁতের মতো হয়ে যায়। এবং একটা করাত, তার দাঁত কেমন হয়, ধরো এখানে একটা বদ্বীপ গঠিত হয়েছে, এরকম উচালো হয়েছে, বা এর খাইট থাকে এরকম, তাহলে একটা করাত যেরকম হয় সাধারণত এরকম থাকে, সেরকম এটা করাতের দাঁতের মতো এই বদ্বীপ গড়ে উঠেছে। অন্য একটি হচ্ছে পাখির পায়ের মতো বদ্বীপ। তাহলে যে ধরনের বদ্বীপের আকৃতি দেখতে কালক্রমে পাখির পায়ের মতো রূপ ধারণ করে তাদেরকে পাখির পায়ের মতো বদ্বীপ বলে। এটা বেশ বলবো, মিসিসিপি মিসৌরি বদ্বীপটা হচ্ছে পাখির পায়ের মতো বদ্বীপ। এই বদ্বীপের রৈখিক আকারের সৃষ্টি হয়, তাই রেখা আকৃতি বদ্বীপের সমষ্টি, অনেকগুলো রেখা আকৃতি বদ্বীপের সমষ্টি, একটা দুটো তিনটে চারটে এরকমভাবে রেখার আকৃতি বদ্বীপ। এর উদাহরণটা বললাম মিসিসিপি মিসৌরি নদী, এখানে দেখো চিত্র দেওয়া আছে। আরেকটি বলা যায়, যেটি আমি বলেছি যে কোনো কোনো বইতে 4টি আছে, সেটা হচ্ছে খাঁড়ীয় বদ্বীপ। খাঁড়ীয় বদ্বীপ কি? যখন যে জায়গাটায় খাঁড়ির মধ্যে বদ্বীপ গঠিত হয়, এই অঞ্চলে কিন্তু নদীর দীর্ঘ এবং সংকীর্ণ খাঁড়ির মধ্যেই পতিত হলে ওই খাঁড়ির মধ্যেই যে বদ্বীপ সৃষ্টি করে। সাধারণত ফ্রান্সের সিন ও জার্মানির রাইন নদীর বদ্বীপ এটি উল্লেখযোগ্য। তাহলে বলতে পারো যে পল্লল ব্যাজনী আর বদ্বীপের মধ্যে কোথায় পার্থক্য আছে? দেখো, পলল ব্যাজনী কিন্তু এটা মধ্যগতির শুরুতে নদীর সঞ্চয় কার্যে গঠিত ত্রিকোণাকার ভূমিরূপ, কিন্তু পার্থক্য এখানেই, এটা নিম্নগতির শেষে মোহনায় নদী ও সমুদ্র তরঙ্গের মিলিত সঞ্চয় কার্যের ফলে এটা ত্রিকোণাকার ভূমিরূপ। তাহলে মিল দুজনাই ত্রিকোণাকার, কিন্তু এটা নদীর সঞ্চয় কার্যে এবং মধ্যগতি, এটাও নদীর সঞ্চয় কার্যে তবে নিম্নগতি। অঞ্চল, এটা দেখো স্থলজ পরিবেশ, পর্বতের পাদদেশে শুষ্ক মরু অঞ্চলে উচ্চভূমির নিম্ন অংশে যে ঢাল হঠাৎ কমে সেখানে সৃষ্টি হয় স্থলজ পরিবেশ। এখানে পার্থক্য হচ্ছে জলজ পরিবেশ, পর্বতের পাদদেশ, এটা সমুদ্র উপসাগর হ্রদ, ঠিক আছে। এর ঢাল হঠাৎ নেমে, তাহলে ঢাল হঠাৎ নেমে মানে কি খাড়া, আর এটার মধ্যে মৃদুর ঢালে ঘটে, এটা দেখতে হাত পাখার মতো, আর এটা গিরিকক্ষ ডেল্টার মতো। এটা নুড়ি কাকর বালি দ্বারা গঠিত, বেশ ঢালু হয়, এটা মৃদু ঢালু, এখানে যেটা বললাম সেটাই, ঠিক আছে। আর এটা প্রধান নদী অসংখ্য শাখায় ভাগ হয়ে তবে বিনুনি নদীর সৃষ্টি হয়। একটা চিত্রের মধ্যে আমরা দেখিয়েছিলাম, এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই ভাগ সৃষ্টি হয়েছে, একে বলছে বিনুনি নদী। আর প্রধান নদী বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে তবেই সাগরে মেশে, মানে শাখা নদী হয়ে সাগরে মেশে। এই জায়গা থেকে যে প্রশ্নটা বিশেষ আসে এবং বেশিরভাগ তোমরা টেস্ট পেপারে লক্ষ্য করতে পারবে, সেটি হচ্ছে সব নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় না কেন, বা এখান থেকেই এই কেন হয় না আর কেন অনুকূল পরিবেশ, কোন কোন অনুকূল পরিবেশ থাকলে গঠিত হয়, সেটা অনেকটা একই রকম, যে সব নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় না কেন হয় না, বা নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় কেন, বা বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশগুলি কী কী। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন আসে তাহলে বলতে হবে নদীর মোহনায় বদ্বীপ গঠনের শর্ত আছে। শর্তগুলো, প্রথম আমরা আসি উপনদীর সংখ্যা বেশি। নদীর মোহনায় বদ্বীপ গঠনের সংখ্যা মানে শর্ত কি, তাহলে এটা হচ্ছে উপনদীর সংখ্যা বেশি। নদীতে যদি দেখা যায় যে উপনদীর সংখ্যা বেশি, তাই যত নদীতে উপনদীর সংখ্যা বেশি হবে তত নদীতে আমাদের জলের পরিমাণ বেশি হবে, আর যত জলের পরিমাণ আমাদের বেশি হবে তত নদী ক্ষয় কার্য সম্পন্ন করবে বেশি। তাই বদ্বীপ গঠনের ক্ষেত্রে অন্যতম শর্ত হচ্ছে যে নদীর উপনদীর সংখ্যা বেশি থাকতে হবে। নদীর উপনদীর সংখ্যা বেশি মানে জল বেশি, আর জল বেশি মানে ক্ষয় বেশি, আর ক্ষয় বেশি মানে নদীতে পলিকাদার পরিমাণ বেশি। এতে বদ্বীপ গঠনের কাজ দ্রুত হবে, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি পলিযুক্ত নদী। এটা আরেকটা পয়েন্ট করা যায় এর উপর ভিত্তি করে একই, যে পলির পরিমাণ, তাহলে বৃহৎ নদী অববাহিকা মানে যেখানে উপনদীর সংখ্যা বেশি, সেই উপনদীর সংখ্যা বেশি মানে নদীতে জলের পরিমাণ বেশি, আর নদী যত জলের পরিমাণ বেশি হবে তত সেখানে নদীর গতিবেগ বেশি হবে জলের, আর গতিবেগে ক্ষয়কার্য বেশি হবে, এক্ষেত্রে পলিও বেশি হবে এবং দ্রুত এই পলি জমে আমাদের বদ্বীপ গঠিত হবে। অন্যটি পয়েন্ট হচ্ছে মোহনার মৃদু ঢাল। তাহলে 2 নম্বর পয়েন্ট আমরা করতে পারি মৃদু ঢাল।
ধরো কোনো একটা নদী এলাকা প্রবাহিত হয়ে সেটা সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হয়ে যখন এই মোহনায় পড়ছে, মোহনার এই এরিয়াটা এরকম মৃদু ঢাল, ঠিক আবার একটা নদী একইভাবে প্রবাহিত হচ্ছে কিন্তু মোহনার কাছে এরকম খাড়া ঢাল, তাহলে কোন নদীর মোহনায় বদ্বীপ গঠিত হবে? অবশ্যই এই মৃদু ঢাল এলাকা নদীর মোহনায় বদ্বীপ গঠিত হবে, কারণ মোহনায় যদি মৃদু ঢালের সমুদ্রের সঙ্গে মেশে তাহলে পলি সঞ্চয়ের একটা পরিবেশ গঠিত হয়। সেই পলি সঞ্চয়ের পরিবেশ এর কারণে এখানে আমাদের সহজেই বদ্বীপ সৃষ্টি হতে পারে। যেমন গঙ্গা নদী বলো, নীলনদ বলো, মিসিসিপি বলো, কিংবা অন্যান্য যে সকল নদী বলো, যেসব নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয়েছে সেখানকার ঢাল কম, তাই সহজে ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয় এবং বদ্বীপ সৃষ্টি হয়। অনুরূপভাবে কিন্তু আমাজন আবার কঙ্গো নদী বা নর্মদা বা তাপ্তি নদী এদের কিন্তু আবার বদ্বীপ গঠিত হয়নি। তাহলে বদ্বীপ গঠনের 3 নম্বর শর্ত কী? বদ্বীপ গঠন করা হবে 3 নম্বর শর্ত, সেটি হচ্ছে অগভীর সমুদ্র। এক্ষেত্রে কি অগভীর সমুদ্র এই জন্য বলা হয়েছে যে নদী যখন প্রবাহিত হয়ে, এই চিত্রটাই লক্ষ্য করো, নদী যখন প্রবাহিত হয়ে এখানে যে সমুদ্র এলাকায় মেশে, এই সমুদ্র এলাকায় এখানে গভীরতাটা যদি কম হয়, এই এলাকাটা মানে ডিপটা যদি কম হয়, আর এই এলাকাটার ডিপটা যদি বেশি হয়, মানে এটার গভীরতাটা বেশি আর এটা এইটুকুই, তাহলে এই গভীরতার কম বেশির কারণে কিন্তু মোহনায় বদ্বীপ গঠনের হতেও পারে আবার নাও হতে পারে। যদি কম হয় গভীরতা অর্থাৎ অগভীর, তাহলে মোহনায় বদ্বীপ গঠিত হবে, আর যদি গভীর হয় তাহলে বদ্বীপ গঠিত হবে না। 4 নম্বর হচ্ছে লবণাক্ত সমুদ্র। লবণাক্ত সমুদ্র কি? যে নদী যেখানে নদী প্রবাহিত হয়ে মোহনার কাছে যেখানে সমুদ্রে মেশে সেই অংশে লবণাক্ত জল এদিক থেকে আসে। আর আগেই বলেছি যে নদীর জলে থাকে মিষ্টি, তাই লবণাক্ত আর এই মিষ্টি জলের যে এই লবণাক্ত জলের সংস্পর্শে পলিবাহিত এই নুড়ি, কাঁকরবালি প্রভৃতি জলের নিচে থিতিয়ে গিয়ে বদ্বীপ গঠনে সাহায্য করে। তাই সমুদ্রের জলের লবণতা যত বাড়বে ততই নদী জলের পরিরাশি দ্রুত অধক্ষিপ্ত হবে। তাই লবণতা বৃদ্ধি হলে বদ্বীপ গঠনের পক্ষে ভালো, আর লবণতা কম হলে বদ্বীপ গঠনের পক্ষে সেটা অনুকূল নয়, বরং প্রতিকূল। সমুদ্র সংক্রান্ত আরেকটা বিষয় বলা যায়, সেটা হচ্ছে শান্ত সমুদ্র। কথাটা কি? ধরো সমুদ্রের ওপর দিয়ে নানা ধরনের সামুদ্রিক ঢেউ বা সমুদ্র স্রোত লক্ষ্য করা যায়। তা নদীবাহিত পলি যখন এখান থেকে আসছে এবং এইটা মৃদু ঢাল উপযুক্ত আছে, গভীরতা অগভীরও আছে এবং সমুদ্রের জলে লবণাক্ততাও আছে, সব দিক থেকে অনুকূল। কিন্তু একটি বিষয়ে শান্ত সমুদ্র এই জায়গাটায় তেমন নেই, বরং সমুদ্র স্রোত এসে এই পাড়ে তীব্রভাবে আঘাত হানে এবং বিপরীত নদীর মোহনার এই বিপরীত দিকে স্রোত মৃদু নয়, তীব্র, এবং তাই পলি বালি এখানে জমতে পারে না। যদি এটা মৃদু হয় তাহলে আস্তে আস্তে যদি ধাক্কা লাগে তাহলে এই যে থিতিয়ে পড়ছে পলি এই জায়গাটায় জমতে সাহায্য করবে। তাহলে শান্ত সমুদ্র একটা বিশেষ গুরুত্বপূর্ণ। তাহলে কী বলা হলো এখানে? উপনদীর সংখ্যা বেশি, তাহলে বদ্বীপ গঠনের পক্ষে ভালো। মৃদু ঢাল বদ্বীপ গঠনের পক্ষে ভালো। অগভীর সমুদ্র বদ্বীপ গঠনের পক্ষে ভালো। লবণাক্ত বেশি বদ্বীপ গঠনের পক্ষে ভালো। শান্ত সমুদ্র বদ্বীপ গঠনের পক্ষে ভালো। শান্ত সমুদ্রের সঙ্গে বিপরীত স্রোতটা বলা যায়, যেহেতু সমুদ্র স্রোত বিপরীত মুখ থেকে একটা স্রোত আসে। আর সাধারণত আরেকটি বলা যায়, সেটা হচ্ছে নদী সংক্রান্ত, যেটা হচ্ছে নদীর দৈর্ঘ্য। তাহলে নদীর লম্বায় বা দীর্ঘে যত বড় হবে, আর যদি ছোট নদী হয় তাহলে কোন নদীতে পলি বেশি হবে? নিশ্চয়ই এই নদীতে পলি। তাহলে নদীর দৈর্ঘ্য একটা ফ্যাক্টর আছে। নদী যত বেশি লম্বা হবে, ক্ষয়কার্যের সুযোগ যত বেশি পাবে, ক্ষয়জাত পদার্থ তত বৃদ্ধি পাবে, তত এখানে পলি সঞ্চয়ের পরিমাণটাও বেশি হবে। তাহলে এই গেল নদীর মোহনায় বদ্বীপ গঠনের শর্ত। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নদী গঠনায় এই বদ্বীপ যদি বলা হয়, এরকম একটা প্রশ্ন আসে যে আমাজন ও কঙ্গো নদীর মোহনায় বদ্বীপ নেই কেন, বা বদ্বীপ সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন, বা বলতে পারে ভারতের পশ্চিম বাহিনী নদী নর্মদা নদীতে বদ্বীপ নেই কেন। তাহলে আমরা যে পয়েন্টগুলো একটু আগে আলোচনা করলাম এই পয়েন্টগুলোই বললে আমাদের উত্তর হয়ে যাবে। যেমন উপনদীর সংখ্যা বেশি, এখানে বলবো উপনদীর সংখ্যা কম, বিপরীত। তাহলে কীভাবে সাজাবে? যেসব নদী উপনদীর সংখ্যা কম সেখানে নদীর জলের বেগ কম,
নদীর জলের বেগ কম বলে ক্ষয়কার্যের পরিমাণও কম, ফলে নদীবাহিত পলি কাদার পরিমাণ কম, ফলে মোহনার নিকট কম পলি জমে, বদ্বীপ গঠিত হতে পারে না। শুধু এই কম পলি নয়, মৃদু ঢালের একটা ফ্যাক্টর আছে যেটা খাড়া ঢাল, অর্থাৎ নদীর মোহনা অঞ্চলে যেখানে পতিত হয় সেই ঢালটা মৃদু নয়, খাড়া, ফলে নদীর পলি ওই জমতে পারে না এবং বদ্বীপ সৃষ্টি হয় না। এই খাড়া ঢালের সঙ্গে আবার নদীর এই গভীরতা এবং সমুদ্রের এখানে গভীরতাটাও বেশি, ফলে পলিও সেইভাবে জমতে পারে না, জমে যে দ্রুত যে বদ্বীপ গঠিত হবে সেই কন্ডিশন বা অবস্থাটা সেখানে নেই। লবণাক্তর পরিমাণ কম, অর্থাৎ এখান দিক থেকে মিষ্টি জল, এই থেকে লবণাক্ত জল, কিন্তু এই লবণাক্ত জলের পরিমাণ কম হওয়ার কারণে পলি সহজে থিতয়ে নিচে পড়তে সঞ্চিত হতে পারে না। শান্ত সমুদ্র না, সেখানে অশান্ত সমুদ্র, অর্থাৎ বিপরীতমুখী স্রোত এসে নদীর এই পাড়ে আঘাত করায় এই পলি ধুয়ে নিয়ে চলে যায়, ফলে এখানে কোনো পলি সঞ্চিত হয়ে বদ্বীপ গঠন হতে পারে না। আরেকটা বলা যায় যেখানে এখানেই বলেছিলাম এই যে নদীর গভীরতা, এটা হচ্ছে অগভীর সমুদ্র, এটাই তো। তাহলে এই যেগুলি আছে, আরেকটা নদীর এই যে দীর্ঘ, তাই নদীগুলো সাধারণত আয়তনে দৈর্ঘ্য কম, তাই সেখানে পলি গঠিত হয় না। এই পয়েন্টগুলো দেখো এখানে আলোচনা আছে। এই যে অতি বৃহদায়তন নিরক্ষাঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, প্রচুর জল বহন করে, ফলে মোহনার খাড়া ঢাল, জলরাশি প্রবল বেগে পড়ে, মোহনার নিকট গিয়ে আড়াআড়ি সমুদ্র স্রোতে সেই টেনে নিয়ে চলে যায়। এই সমস্ত কারণে বদ্বীপ গঠিত হয় না। এই পরে তোমাদের একটি বিষয় বিশেষ আলোচনা করেছে, সেটি হচ্ছে সমুদ্র অঞ্চল সুন্দরবন। সেই সমুদ্র উপকূলবর্তী এই অঞ্চল সুন্দরবনে আলোচনার আগে দুটি প্রশ্ন বলবো। একটা যদি বলা হয় মৃতপ্রায় বদ্বীপ আর পরিণত বদ্বীপ আর সক্রিয় বদ্বীপ কী জিনিস? মৃতপ্রায় বদ্বীপ মানে যে বদ্বীপ অংশটি বদ্বীপ গঠনের কাজ শেষ হয়ে গেছে তাকে আমরা বলবো মৃতপ্রায় বদ্বীপ। আর যে অংশে বদ্বীপ গঠনের কাজ স্বল্প সক্রিয়ভাবে ঘটছে তাকে পরিণত বদ্বীপ। আর সমুদ্রের নিকট এই অংশে বদ্বীপ গঠনের কাজ এখনো চলছে, সেগুলো হচ্ছে অ্যাক্টিভ বা সক্রিয় বদ্বীপ। মানে যে বদ্বীপ গঠনের কাজ শেষ মৃতপ্রায়, যে অংশে বদ্বীপ গঠনের কাজ স্বল্প সক্রিয় অবস্থায় রয়েছে মানে হালকা হালকা, সেটা পরিণত বদ্বীপ, মানে পরিণত হয়েছে গঠন কিন্তু হালকা হালকা এখন কাজ চলছে। আর সম্পূর্ণ কাজ চলছে সেটা হচ্ছে সক্রিয় বদ্বীপ। যদি বলা হয় আমেরিকার আমাজন নদী, এটি কিন্তু সবচেয়ে জল বহনকারী নদী। এই নদীর মোহনায় কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নর্মদা ও তাপ্তি। এখানে কয়েকটা দ্বীপ সম্পর্কে আমি একটু আলোচনা করব, তারপর সুন্দরবনের জলবায়ু সম্পর্কে বলবো এবং আমাদের নদী সংক্রান্ত বিষয়টি সমাপ্ত ঘটবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আলোচনা যদি ভালো লাগে এবং তোমাদের বিশেষ বোধগম্য হয় অথবা যদি আলোচনার মধ্যে কোনো ত্রুটি থাকে বা বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টের মাধ্যমে বলবে। দেখো লোহাছড়া দ্বীপ, এখান থেকে প্রশ্ন বিশেষ মনে রাখতে হবে যে কোনটা ভ্যানিশিং দ্বীপ, মানে আগে 1980-র দশকে দ্বীপটি সমুদ্র জলে প্লাবিত হয় এবং 2006 সালে এটা স্থায়ীভাবে ডুবে যায়। বিশ্বের প্রথম মানুষ্য বসতিহীন হয়ে পড়ে, এইকে তাই জন্য ভ্যানিশিং দ্বীপ বলে। সেটা কী বলে? লোহাছড়া। তারপর হচ্ছে নিউমোর, এই নতুন জেগে ওঠা দ্বীপের নাম, একে পূর্বাশাও বলা হয় বা বাংলাদেশে একে বলা হয় দক্ষিণ তালপট্টি। অন্য আরেকটি উল্লেখযোগ্য দ্বীপ এটা হচ্ছে ঘোড়ামারা। এই ঘোড়ামারা দ্বীপটি এটা হুগলি নদীর মোহনায় লোহাছড়া দ্বীপের উত্তরে অবস্থিত। ঠিক আছে, আমরা প্রায় সকলেই জানি যে গঙ্গা পদ্মা মেঘনার, আমরা প্রায় সকলেই জানি যে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে সুন্দরবন। এই সুন্দরবন বিশ্ব উষ্ণায়নের কারণে জলবায়ুগত বেশ কয়েকটি পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে বর্তমানে। তার কারণ হিসেবে ধরে নেওয়া হয়েছে গ্রিনহাউস এফেক্ট, ওজোনের স্তর ধ্বংস, সৃষ্ট বিশ্ব উষ্ণায়ন, যার প্রভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব সরাসরি এই সুন্দরবন অঞ্চলে পড়েছে। প্রতি দশকে অর্থাৎ প্রতি 10 বছরে উষ্ণতা 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে এখানকার উষ্ণতা বেড়ে চলেছে। এর কয়েকটি কারণ এখানে নির্দিষ্ট করা হয়েছে, আমি দুটো বই থেকে কম্পেয়ার করেই বলছি। দেখো, বলেছে সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি। এখানে বলছে বিগত 25 বছরে সমগ্র বিশ্বের সমুদ্রপৃষ্ঠের জলতলের উচ্চতা যে হারে বাড়ছে, সুন্দরবন অঞ্চলের জলতলের উচ্চতা তার চেয়ে বরং দ্বিগুণ হারে বাড়ছে। ঠিক আছে, যদি 25 বছরে জলের উচ্চতা 1 মিটার বাড়ে, তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে জলের উচ্চতা সুন্দরবনে 2 মিটার করে বাড়ছে। এখানে একটা গবেষণা করে দেখেছেন যে অ্যানালাইজ করে যে 2015 সালের 30 মার্চ ওয়ার্ল্ড ব্যাংক একটা রিপোর্ট করেছে যে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সুন্দরবন অঞ্চলে জলতল প্রতি বছর 3 থেকে 8 মিলিমিটার করে বাড়ছে। তার কারণে ওই যে লোহাছড়া দ্বীপ, যেটা ভ্যানিশিং দ্বীপ বললাম,
ওটা ডুবে গিয়েছে। এমনকি নিউ মোড়, ঘোড়ামারা, কাপাস গাড়ি, বেডফোর্ড ধীরে ধীরে আস্তে আস্তে সেগুলোও জলের তলায় চলে যাচ্ছে। এবং কিছু দ্বীপেও ভূমিক্ষয় ঘটেছে। সমুদ্রের এই জলতল 1 মিটার যদি বাড়ে তাহলে 75 অংশই তা ধ্বংস হবে সুন্দরবনের। অন্য একটি যেটা বলা হয়েছে যে উষ্ণতা বৃদ্ধি। সেন্টার ফর সায়েন্স ও এনভায়রনমেন্ট এর হিসাব অনুসারে 1980 থেকে 2007 সালের মধ্যে সুন্দরবনে নদীর জলের প্রতি দশকে 0.5 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা বাড়ছে। এই বাড়ার কারণে বিশ্বব্যাপী সমুদ্র জলের প্রতি দশক উষ্ণতা বৃদ্ধির হারও 0.6 ডিগ্রি সেন্টিগ্রেড করে বেড়ে চলেছে। যদি বলে যে 2010 সালে কোন দ্বীপটি সমুদ্রের তলে তলিয়ে গিয়েছে, তাহলে বলবে পূর্বাশা বা দক্ষিণ তালপট্টি, যেটা বাংলাদেশের নাম দক্ষিণ তালপট্টি। অন্য একটি পয়েন্ট বলছে ঘূর্ণবাতের প্রার্থবাদ বা এখানে বলেছে ঘূর্ণিঝড়। দেখো, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ঘটছে, ফলে সুন্দরবন অঞ্চলে এই ঘূর্ণিঝড়ের প্রবণতাও দিন দিন বাড়ছে। আমরা লক্ষ্য করছি যে বঙ্গোপসাগর এলাকায় একের পর এক ঘূর্ণিঝড়ের সৃষ্টি ঘটছে। ভারতীয় উপমহাদেশে বিগত 1891 থেকে 2007 সালের মধ্যে প্রায় 1471টি ক্রান্তীয় ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে রিপোর্ট অনুযায়ী। যেমন আমাদের পরিচিত 2009 সালে আইলা ঘূর্ণিঝড় বা 2020 সালে আমফান ঘূর্ণিঝড়, এক্ষেত্রে সুন্দরবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এক্ষেত্রে এখানেও একই কথাই বলেছে। দ্বিতীয়ত আরেকটা বলা যায় যে সুন্দরবনে লবণতা বৃদ্ধি, যে জলবায়ু পরিবর্তনে বিশেষজ্ঞ সালিমুল হকের মতে সুন্দরবন অঞ্চলে জল ও জমির লবণাক্ত বাড়ছে, কৃষি ও খাদ্যের সমস্যা বাড়ছে মানুষের সুন্দরবন ত্যাগ করার প্রবণতা। কারণ এখানকার মানুষের যে জীবিকা কৃষিকাজ, সেই কৃষিকাজে যদি লবণাক্ততা বেড়ে যায় তাহলে কৃষিতে নোনা লক্ষ্য করা যায়। ফলে জমির লবণতা বাড়িয়ে তুললে কৃষিকাজ সেক্ষেত্রে সুষ্ঠুভাবে হয় না বা ফসল উৎপাদনে ব্যাহত হয়। এছাড়া আরও অনেক পয়েন্ট বলা হয়েছে, বনভূমি ও জীববৈচিত্র্য ধ্বংস, পরিবেশগত উদ্বাস্তু সৃষ্টি ইত্যাদি। তবে তোমরা এই প্রধান এই 3টে পয়েন্ট বললেই হবে: 1 জলতল উচ্চতা বৃদ্ধি, 2 ঘূর্ণিঝড়, 3 ভূমির লবণতা বৃদ্ধি। তাহলে ছাত্রছাত্রীরা, আজকের আলোচনার মধ্যে আমরা কি লক্ষ্য করলাম? আজকের আলোচনার মধ্যে আমরা কিন্তু লক্ষ্য করলাম যে নদীর আমরা নিম্ন ও মধ্যগতিতে গঠিত ভূমিরূপের কথা। মধ্যগতিতে সাধারণত যদি বলা হয় তাহলে বলতে হবে যে পল্লল বেজনী ও পল্লল শঙ্কু, 2 হচ্ছে মিয়েন্ডার বা নদীভাগ, 3 হচ্ছে অশ্বক্ষাকৃতি হ্রদ। এই থেকে আমরা বলতে পারি প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, নদীচর, খাঁড়ি, বদ্বীপ। এগুলো বাদেও সমুদ্রের জলবায়ুর পরিবর্তন কেন, কোন কোন দ্বীপগুলো কী অবস্থায় আছে, কোনটা কোন ধরনের দ্বীপ বা কোন দ্বীপের নাম অন্য দেশে কী নামে পরিচিত, যেমন বাংলাদেশের তালপট্টি, এইসব সংক্রান্ত বিষয় হচ্ছে এই নদীর নিম্ন ও মধ্যের বিষয়। এগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে, এই প্রশ্নগুলোই খেয়াল রাখতে হবে। আমি পরবর্তী ভিডিওতে হিমবাহের কাজ সম্পর্কে, হিমবাহের ক্ষয়কাজ ও সঙ্গে হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতিগুলি আলোচনা করব। ছাত্রছাত্রীরা, এই সামগ্রিক আলোচনা তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তুমিও উপকৃত হও, তোমার বন্ধুরাও উপকৃত হোক। ধন্যবাদ।